শোন না, আজকে একটু আলাদা রান্না করি। হ্যাঁ রে, আমিও তোকে এটাই বলতে যাচ্ছিলাম। চল কিছু আলাদা করি। একটা কাজ করবি? হালুয়া বানাই। না রে, চল লুচি তরকারি করি। আরে লুচি টুচি ছাড়, চল হালুয়া বানাই। আরে 2 দিন আগেই তো হালুয়া খেলাম। না না, লুচি তরকারি করি। লুচি তরকারি আর হালুয়া চক্করে 2 বোন তর্ক করতে শুরু করলো। পল্লবী হালুয়া তৈরি করতে চাইছিল না, আর মানসী চাইছিল না লুচি তরকারি হোক। আর এই কথা নিয়েই মুখ ফুলিয়ে 2 বোন রান্নাঘরের 2 কোণাতে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল এবার রাগ কমাতো, আগে হালুয়াটা বানাই, তারপর দুজনে একসঙ্গে লুচি তরকারি বানাবো। কি রে, ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে, পাক্কা, আমি বানাবো। পল্লবী আর মানসী যমজ বোন ছিল, দেখতে একই রকম। দুজনে খুব ঝগড়া করলেও একে অপরকে ছাড়া থাকতেই পারত না। তাই তো প্রত্যেকবার ঝগড়া হওয়ার পরেই তারা কোনো না কোনো রাস্তা ঠিক বার করেই ফেলত আবার কথা বলার। তাই ওই দিনও দুজনে সেটাই করল। রান্নাঘরে লুচি তরকারি আর হালুয়া দুটোই তৈরি হলো। আসলে 2 বোনই রান্না করতে ভীষণ ভালোবাসত, আর দুজনেই দারুণ রান্না করত। এভাবেই হাসি খুশিতে অনেকগুলো দিন কেটে যায়। শোন না, আমার কিছু বলার আছে তোকে। হ্যাঁ বল। আরে একটা ছেলেকে না আমি খুব পছন্দ করি। আচ্ছা, আরে বা, নাম কি তার? নাম তো জানি না, ওই দেখা হয়েছে চোখে চোখে। সে তো আমাকে কিছু জিজ্ঞাসা করে না, আর আমার তো সাহসী হয় না কথা বলার। আচ্ছা বল, সে কোথায় থাকে? আরে আমি বাজারে যাই যখন, তখন দেখা হয় রোজ। আরে দারুণ তো, আমারও তোকে একজনকে দেখানোর আছে। আমিও একজনকে পছন্দ করি। মজার ব্যাপার তো এটাই, ওর সঙ্গে আমার কখনো সামনাসামনি কথা হয়নি, তোর মতো চোখে চোখে হয়েছে। আচ্ছা, তো তোর সে কোথায় থাকে? ওই বাজারে। দারুণ ব্যাপার না? হ্যাঁ হ্যাঁ, চল আজকে দুজনের সঙ্গেই দেখা করে নিই, চল তাড়াতাড়ি। এই বলেই তারা দুজনে বাজারে চলে গেল। কিন্তু বাজারে গিয়ে যমজ 2 বোনকে একসঙ্গে দেখে একটি ছেলে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। যা দেখে পল্লবী আর মানসী তার কাছে দৌড়িয়ে যায়। আর জ্ঞান ফেরার পরে ছেলেটি বলে, আপনারা দুজন মানে মানে একজন মানে আমার কি কিছু হয়েছে? হে ভগবান, আমার তো পেট মোচড় দিচ্ছে। আরে আমরা দুজন যমজ বোন। হ্যাঁ, তাহলে আমি কাকে আমি কাকে দেখেছি? আমি? হায় ভগবান, এটা তো ভুল হয়ে গেল। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, আর আমি ভাবতাম ও আমাকে ভালোবাসে। আরে এ তো ভারী গন্ডগোল। দেখুন, সত্যি করে বলছি, আমি আপনাদের দুজনকেই ভালোবাসি। না না, এটাই বা কি করে হতে পারে? পল্লবী আর মানসী দুজনেই রাহুলকে ভালোবাসত, আর রাহুলও অজান্তেই দুজনকেই ভালোবেসে ফেলেছিল। আর ফলস্বরূপ রাহুল 2 বোনকেই একসঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিল। 2 বোনও এতে রাজি হয়ে যায়, কিন্তু সমস্যা ছিল রাহুলের অল্প মাইনেতে সংসার কিভাবে চলবে। আসলে রাহুল তার মায়ের সঙ্গে ছোট্ট একটি ভাড়া বাড়িতে থাকত। অনেক আলোচনার পরে রাহুলের মা এই বিয়েতে রাজি হয়, আর তারপর রাহুল পল্লবী আর মানসীকে বিয়ে করে। এমনিতে তো গৃহপ্রবেশে একটাই কলসি রাখতে হয়, কিন্তু যেহেতু তোমরা দুজন, তাই আমি 2টো কলসি রাখলাম। এসো বৌমারা, ঘরের ভিতরে এসো। এরপর মানসী আর পল্লবী যখনই পা বাড়াবে, ঠিক তখনই বাড়ির মালিক সেখানে আসে আর বলে, শোন কমলা, এইসব চলবে না। বাড়ি ভাড়া দেওয়ার সময় কিন্তু শুধু দুজনের কথা হয়েছিল। কিন্তু লালা, ছেলে তো একদিন বিয়ে করতোই, বলো। সে করতো মানছি, তাহলে দুটো বিয়ে? এমনটা কে করে? 1 সপ্তাহ সময় দিচ্ছি, লোটা কম্বল গোটা আর এখান থেকে পালা, নইলে দেখবি এই লালার খেলা। বাড়ির মালিক লালা খুবই বদমেজাজি লোক ছিল। রাহুল আর তার মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভই হয় না। আর পল্লবী ও মানসীর গৃহপ্রবেশও হলো না। আর 1 সপ্তাহ পরে তারা অন্য একটি ভাড়া বাড়িতে থাকতে লাগলো। লালাটা একটা বাজে লোক, আমাদের সঙ্গে কেমন বাজে ব্যবহার করলো। কি কখন থেকে দেখছে তুই এভাবেই রয়েছিস? ভাবছিসটা কি বলতো? হ্যাঁ, আমি একটা নিজস্ব বাড়ি চাই, যেখানে আমরা দুজনেই সম্মানের সঙ্গে গৃহপ্রবেশ করব। হ্যাঁ, নিজের বাড়ি? এটা কি লুচি তরকারি আর হালুয়া বানানো নাকি, যে দুজনে মিলে তৈরি করে ফেলবো? আরে বাহ, কি আইডিয়া দিয়েছিস! এবার দেখ না, লুচি তরকারি আর হালুয়া তৈরি করে আমরা দুজন মিলেই আমাদের বাড়ি বানাবো। মানসীর কথাতে পল্লবীও রাজি হয়ে যায়, আর দুজনে রাহুল আর তার মাকেও রাজি করিয়ে ফেলে। এখন রাহুল তার ফ্যাক্টরিতে কাজ করে, আর পল্লবী আর মানসী
লুচি তরকারি আর হালুয়ার একটি দোকান খোলে। আর দুজনের হাতের রান্নার স্বাদ সকলে এত পছন্দ করে যে প্রত্যেক দিন তাদের কাস্টমার বাড়তেই থাকে। আর অনেকগুলো দিন পর, এসো বৌমারা, তোমাদের নিজের ঘরে তোমরা প্রবেশ করো, এসো। দুই বোন পরিশ্রম করে তাদের বাড়ি তৈরি করে। আর তারপর পুরো সম্মানের সঙ্গে দুই বোনের গৃহপ্রবেশ হয়। সবার চোখেই খুশির জল ছিল, বিশেষ করে রাহুল তার সিদ্ধান্তের উপর গর্ববোধ করে। সুধা আর ব্রিজেশ সোনপুর নামের একটা ছোট্ট গ্রামে থাকত। ব্রিজেশ গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লোকের বাড়ি বাড়ি কাজ করে নিজের রুজি রুটি চালাতো, যাতে করে ওর আমদানি খুব একটা বেশি কিছু হতো না। কিন্তু গত কয়েকদিন ধরে ব্রিজেশ মাত্র কয়েকদিনেরই কাজ পাচ্ছিল, যাতে করে ওদের বাড়িতে আরও টাকার অভাব দেখা দিল। এমনই একদিন সুধা ব্রিজেশকে বলে, শোনো না, ঘরেতে চালের একটা কণাও মাত্র নেই, আর আমার কাছে যেটুকু টাকা জমানো ছিল সেটাও খরচ হয়ে গেছে। এবার তুমি কোথাও থেকে একটু টাকা জোগাড় করে আনো, যাতে একটু রেশন তুলতে পারি। তুমি তো জানোই সুধা যে আজকাল কাজ পাওয়াটা কতটা কঠিন হয়ে গেছে। কখনো কখনো পাই, আর কখনো তো। তুমি চিন্তা কেন করো গো? তুমি এটা ভাবো যে ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন, দেখবে একদিন উনি সব ঠিক করে দেবেন। তুমি একদম ঠিকই বলেছ সুধা। আচ্ছা দাঁড়াও, আমি কাজ খুঁজতে যাচ্ছি। ব্রিজেশ বাইরেই যাচ্ছিল, ঠিক তখনই একটা বড় গাড়ি এসে ওদের দরজার সামনে দাঁড়ায়। যে গাড়ি থেকে এক মহিলা হাতে একটা কয়েক মাসের বাচ্চাকে নিয়ে বাইরে নেমে এসে দাঁড়ায়। গাড়ির আওয়াজ শুনে সুধাও বাইরে চলে আসে। সুধা দেখে ওর ঠিক সামনে ওর বড় বোন নিহারিকা দাঁড়িয়ে আছে। নিহারিকা দিদি, তুমি এখানে? সবকিছু ঠিক আছে তো? না সুধা, কিছুই ঠিক নেই। আসলে বাচ্চাটার শরীরটা গত 1 মাস ধরে খুবই খারাপ যাচ্ছে। শহরের বড় থেকে বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু সবার একটাই কথা, আমাদের ছেলেকে কিছুদিনের জন্য গ্রামের খোলামেলা আবহাওয়াতে রাখতে হবে, তাহলেই ও পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ সুধা, আসলে আমাদের সব আত্মীয়দের মধ্যে তুমি একমাত্র যে গ্রামে থাকো, আর এই জন্যই আমার প্রথমেই তোমার কথা মনে পড়েছে। আর আমরা যদি বাচ্চাকে নিয়ে তোমাদের সাথে কিছুদিন থাকি, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না তো? না দিদি জামাইবাবু, আপনারা কি কথা বলছেন? আপনারা যতদিন চান এখানে থাকতে পারেন, এটাও তো আপনাদের একটা বাড়ি। হ্যাঁ দাদা, তাই হবে। যতদিন না আপনার বাচ্চা সুস্থ হয়ে যায়, ততদিন আপনারা আমাদের সাথেই থাকুন। দেখো, আমি বলেছিলাম না তোমাকে আমাদের আশাতে সুধা আর ব্রিজেশের কোনো সমস্যা হবে না? তুমি তো খামোখাই চিন্তা করছিলে। সুধা ওদেরকে ঘরের ভিতরে নিয়ে যায়, তারপর প্রতিবেশীর কাছ থেকে একটু চিনি আর দুধ চেয়ে আনে, আর ওদের জন্য চা বানায়। তারপর ব্রিজেশকে গ্রামের জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে রেশন তুলে আনতে বলে। ব্রিজেশ চড়া সুদে জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসে, তারপর সেটা দিয়ে রেশন তুলে আনে। সুধা সবার জন্য খাবার তৈরি করে, তারপর সে তার জামাইবাবু আর দিদিকে ভরপেট খাবার খেতে দেয়। কিন্তু যেখানে ওরা দুজন আধপেটা খাবার খেয়েই থাকে, যাতে করে রেশন বেশি দিন চলতে পারে। তারপর মাঝরাতে মুন্না জোরে জোরে কাঁদতে শুরু করে। চুপ কর সোনা, চুপ কর, চুপ কর বাবা, চুপ কর, চুপ কর। ওহো নিহারিকা, কি হলো? বাচ্চা তো কাঁদছে কেন? মনে হয় এ দুধ খেতে চায়। আসলে ওর তো দুধ খেয়ে ঘুমানোর অভ্যাস আছে না। হ্যাঁ, বাচ্চাদের জন্য তো দুধটা খুবই দরকারি। সুধা, তোমার তো একটু খেয়াল রাখা দরকার ছিল, বলো। আরে এতে সুধার কোনো দোষ নেই, আমি ভেবেছিলাম ওর পেট ভরে গেছে। যাই হোক সুধা, ওর জন্য একটু দুধ নিয়ে আয়। কিন্তু ঘরে তো দুধ নেই দিদি, আসলে সন্ধেবেলায় চা বানিয়েছিলাম, ওতেই তো খরচ হয়ে গেছে। কোনো ব্যাপার না, আমি ওকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি খন। না না, বাচ্চাকে দুধ খাওয়াতেই হবে। আমি এক্ষুনি দুধ নিয়ে আসি। ব্রিজেশ তাড়াতাড়ি বাইরে যায় আর দুধ নিয়ে এসে সুধার হাতে দেয়। তারপর সুধা সেই দুধ গরম করে মুন্নার খাওয়ার জন্য দিয়ে দেয়। এমনই একদিন খুব জোর বৃষ্টি নেমেছিল, যেটা দেখে আয়ুষ বলে, আজকে ভীষণ না গরম গরম চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। যদি আমি শহরে থাকতাম, তাহলে আমার কুককে বলতাম, ও এক্ষুনি বানিয়ে এনে দিত। জামাইবাবু, আপনি চিন্তা করবেন না, আপনার কুক নেই তো কি হয়েছে, এই শালি আছে না, আমিই বানিয়ে দিচ্ছি। সুধা রান্নাঘরে গিয়ে দেখে ওখানে তেল মশলা কিছুই নেই। তারপরও ব্রিজেশকে বলে। ব্রিজেশ জমিদারের কাছ থেকে আরও কিছু টাকা ধার নেয় এবং চিকেন এবং আরও জরুরি জিনিসপত্র কিনে বাড়ি আনে। তারপর সুধা চিকেন বিরিয়ানি বানিয়ে সবাইকে খাওয়ার জন্য দেয়। ঠিক 3 দিন পরে সেই জমিদার ওদের বাড়িতে চলে আসে। কি রে ব্রিজেশ, এই শোন, টাকা নেওয়ার সময় তো প্রত্যেক সপ্তাহ ঠিক টাইম মতন চলে আসিস, হ্যাঁ? আর ফেরত দেওয়ার সময় তোর মুখ দেখা যায় না কেন রে?
জমিদার বাবু, আমি তো আপনাদের বলেছিলাম যে আমি টাকাটা সময় মতন দিয়ে দেবো, তাও আপনি কেন বাড়িতে সেরকম ঝামেলা করছেন বলুন তো? অতিথি রয়েছে যে। আচ্ছা, আমার থেকে ধার করা টাকায় যখন তুই আত্মীয়দের কাকা কাকা মুরগি খাওয়াচ্ছ, হ্যাঁ, সেবেলা তোমার প্রেস্টিজে লাগে না, তাই না? আর আমি টাকা চাইতে আসলেই তোর প্রেস্টিজে লাগে, তাই না? তখনই আয়ুষ বলেন, দাঁড়ান, কত টাকা হয়েছে আপনাদের? 20,000। এই নিন 30,000। আজকের পরে যেন এই এরিয়াতে কোনোদিন আপনাদের না দেখি। জমিদার সেই টাকা নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর আয়ুষ ব্রিজেশকে বলে, এটা কি সুধা, ব্রিজেশ, তোমাদের সাথে এত কিছু হয়ে গেল, তার তোমরা এটা আমাদেরকে বলার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ সুধা, আমি কি তোর বোন নই? তুই আমাকেও কিছু বলিসনি কেন? আর সব সমস্যা তোরা একাই সহ্য করলি? আসলে দিদি জামাইবাবু, তোমরা তো এখানে কয়েকদিনের অতিথি হয়ে এসেছ, তাই আমরা তোমাদের ঝামেলার মধ্যে ফেলতে চাইনি। আসলে ওনার কাছে কোনো চাকরি নেই, কখনো কখনো মজদুরির কাজ পায় তো কখনো পায় না, সেই জন্যই আমাদের এখন অভাবে দিন চলে যায়। কিন্তু আর নয় সুধা, ব্রিজেশ, আমি এই গ্রামে একটা হোটেল খুলতে চাইছি, যাতে বাইরে থেকে টুরিস্টরা আসবে এবং এই গ্রামের সৌন্দর্য দেখতে পাবে। আর আমি চাই যে তুমি আমার ওই হোটেলে তুমি ম্যানেজারের চাকরি করো, মাসে 50,000 টাকা বেতন দেব। বলো, রাজি আছো? এটা শুনে সুধা আর ব্রিজেশের চোখে আনন্দের জল চলে আসে। নিহারিকা সুধাকে আলিঙ্গন করে। কিছুদিনের মধ্যে ওই গ্রামে একটা সুন্দর হোটেল তৈরি হলো, যেখানে দূর দূর থেকে টুরিস্টরা আসতে শুরু করে আর ওদের খুব ইনকাম হতে শুরু করে। এখন ব্রিজেশ আর সুধা ওদের একটা বড় পাকা বাড়ি বানিয়ে ফেলেছে। এখন ওদের জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে আর ওরা এখন সুখে শান্তিতে আছে। Thanks for watching.